আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তোমরা বই খাতা নিয়ে শুরু হয়ে যাও। আচ্ছা, এই অঙ্ক অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যটা কেন হচ্ছে? অর্থের সময় মূল্যটা ঘটে হলো সুদের কারণে। সুদের হার নির্ণয় করতে হয় এখানে। আজকের যে 100 টাকা, ভবিষ্যতে কি সেটার মূল্য একই থাকবে? নিশ্চয়ই না। অতীতে যে 100 টাকায় আমরা যা কিছু ক্রয় করতাম বা পেতাম, আজকে কি সেই পরিমাণ জিনিস পাই না। অর্থের মূল্য দিন দিন পরিবর্তন হচ্ছে। তো আসলে আমরা দেখি কিভাবে পরিবর্তিত হচ্ছে। এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সরল সুদ। সরল সুদটা হচ্ছে আসলের উপর যে সুদ গণনা করা হয়, সেটা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ প্লাস আসলের উপর যেটা গণনা করা হয়, সুদ এবং আসলের উপরে। তাহলে বন্ধুরা খেয়াল করো, এখানে সরল সুদের সুদটা যখন আমরা গণনা করব তখন শুধুমাত্র আসলের উপর গণনা করব। যখন আমরা চক্রবৃদ্ধি সুদ গণনা করব তখন সুদ প্লাস আসল দুইটাই এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে দুইটার উপরে আমরা সুদ গণনা করব। তোমরা সূত্রগুলো লিখে নাও, কি সূত্রের দ্বারা আমরা অঙ্কগুলো সলভ করব। দেখো, এখানে যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে আমাদেরকে, হেয়ার ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য যখন আমরা বের করব তখন নিশ্চয়ই একটা বর্তমান মূল্য দেওয়া থাকবে। যদি বর্তমান মূল্য দেওয়াই না থাকে তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যটা কীভাবে বের করব? আজকের টাকা ভবিষ্যতে কত হবে সেটা আমরা বুঝতে হলে অবশ্যই বর্তমানে একটা অ্যামাউন্ট থাকতে হবে। যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন তো সেটা জানতেই পারবো। তো সূত্রটা হচ্ছে এভি সমান সমান ফিউচার ভ্যালু অথবা ভবিষ্যৎ মূল্য, পিভি সমান সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। এখানে দেখো আই সমান সমান ইন্টারেস্ট রেট, সুদের হার, এন সমান সমান যে নাম্বার অফ দ্য ইয়ার। আচ্ছা, আমি মিশিয়ে উপরে লিখে দিচ্ছি। বছরের সংখ্যা। তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে একটা মূল্য থাকবে যেটা দেওয়া থাকবে অঙ্কে। এখানে 1, সেটা সূত্রে সবসময় 1ই থাকবে আমাদের। আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার কত দেওয়া থাকবে সেটা দেখবো আমরা। এন সমান সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা কত আছে সেটা দেখবো আমরা। আচ্ছা, এটা হলো তো প্রেজেন্ট ভ্যালু গেল সরল সূত্রের ক্ষেত্রে। এটা যখন আমরা নির্ণয় করব, এই সূত্রটা সরল, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। এখন দেখি প্রেজেন্ট ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু হলো এফভি 1 + i
পাওয়ার এন। এটা হলো ফিউচার ভ্যালু নির্ণয় করার সূত্র, এটা হলো বর্তমান ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্র। তো এখানে ফিউচার ভ্যালু যখন সূত্র নির্ণয় করব তখন আমরা সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবো তোমরা। এভি সমান সমান পিভি 1 প্লাস আই পাওয়ার এন, পিভি সমান সমান এভি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন, পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, এভি সমান সমান ফিউচার ভ্যালু, এন সমান সমান নাম্বার অফ দ্য ইয়ার, আই সমান সমান ইন্টারেস্ট রেট। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার আর হলো বছরের সংখ্যা। যখন আমরা সরল সুদ নির্ণয় করব তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। সরল সুদের ক্ষেত্রে কি করব? এই দুইটা সূত্র ব্যবহার করব। এখন তাহলে আমরা খেয়াল করি সূত্র ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার কিভাবে নির্ণয় করব। চক্রবৃদ্ধি সুদের হার যখন আমরা নির্ণয় করব তখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা খেয়াল করি এভি সমান সমান পিভি 1 প্লাস আই ডিভাইডেড বাই এম পাওয়ার এন গুণিত এম। শিক্ষার্থীবৃন্দরা খেয়াল করো, চক্রবৃদ্ধি সূত্র যখন আমরা চক্রবৃদ্ধি সূত্রের সাহায্যে সুদের হার নির্ণয় করব তখন কিন্তু আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ কিছুই না, সামান্য চেঞ্জ হবে। যেখানে ওই সূত্র ছিল আগে ছিল সরল সুদের ক্ষেত্রে ছিল পিভি 1 প্লাস আই পাওয়ার এন ছিল, এখানে একটু যোগ হয়েছে এম। দেখো ওই আই এর পরে ডিভাইডেড হয়ে এম আসছে এবং পাওয়ারের সাথে এমটা আবার গুণ হয়েছে। তো এখানে সব কিছু তো একই আছে, যেগুলো ইন্টারেস্ট রেট, তারপরে বছরের সংখ্যা, সুদের হার, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এগুলো তো সব ঠিকই আছে। এখানে এম যুক্ত হয়েছে, তো হ্যাঁ এখানে এমটার ম্যাচুরিটি পিরিয়ড অফ দ্য ইয়ার। তাহলে কি? বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা কতবার চক্রবৃদ্ধি হয়েছে। বছরে একবার হতে পারে, একাধিকবারও হতে পারে, সেটা আমরা দেখব যখন আমরা এম এর মান লিখতে হবে এবং অঙ্কে দেওয়া থাকবে এম সমান সমান কত, সেটা বের করে আমরা লিখব। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে সুন্দরভাবে। এখানে দেখো এর আগে লিখে দিয়েছিলাম ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, ইন্টারেস্ট, সুদের হার। এটুকু তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি পরবর্তীটা লিখছি, এবার খেয়াল করো।
বছরের সংখ্যা বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এন সমান সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা, আর এম সমান হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড অফ দ্য ইয়ার বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে পিভি সমান সমান এফভি এই দুইটা সূত্র হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করব যখন আমরা, তখন এই দুইটা সূত্র নিয়ে কাজ করব। আর সরল সুদ যখন আমরা নির্ণয় করব তখন আমরা যে আগে সূত্র দুটো দেখলাম সেই সূত্র দুটো দিয়ে কাজ করব। এই তো হলো সূত্র। আর একটা সূত্র আছে, আমরা দেখি। প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট, এটা হলো একটা প্রতিষ্ঠানের প্রকৃত সুদের হার যেটা যখন আমরা নির্ণয় করি, অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেটটা যখন আমরা বের করি তখন এই সূত্র দিয়ে আমরা বের করব। তো এই হলো সূত্র। তো এখানে খেয়াল করো যে সূত্রটা লিখে দিই আমি। ওয়ান প্লাস ইন্টারেস্ট ডিভাইডেড এম ম্যাচুরিটি পিরিয়ড অফ দ্য ইয়ার, আর পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান। এখানে খেয়াল করো সূত্র তো তোলা হয়ে গেছে মনে হয়, তাহলে আমি এখানেই লিখছি, ওদিকে না লিখে। যদি অঙ্কে অর্ধবার্ষিক কথাটা উল্লেখ থাকে তখন এম এর মান কত হবে? আমরা যখন অঙ্ক করব তখন তো দেখবো, আগে এগুলো লিখে নিই সূত্রের মাধ্যমে। অর্ধবার্ষিক কথাটা উল্লেখ থাকলে বছরে 2 বার সুদ দেওয়া হয়েছে, তাহলে 12 মাসে 1 বছর, বছরে 2 বার দিলে 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তাহলে 2 বার দেওয়া হয়েছে, তাহলে 2 বার বা 2 লিখতে এম এর মান সমান সমান 2। আচ্ছা, যদি ত্রৈমাসিক থাকে তাহলে এম এর মান কত হবে? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ দেওয়া হয়েছে, 3 × 12, বছরে 4 বার সুদ দেওয়া হয়েছে। যদি দ্বিমাসিক থাকে তাহলে এম এর মান কত হবে? দ্বিমাসিক মানে 2 মাস অন্তর অন্তর সুদটা দেওয়া হয়েছে, 2 মাস অন্তর অন্তর দিলে আমাদের 6 বার হয়, 6 দুগুণ 12। এখন দেখো যদি মাসিক কথাটা উল্লেখ থাকে, কিছু লেখাই নেই, মাসিক কথাটা উল্লেখ আছে এখানে, তাহলে কি সহজ উত্তর? মাসিক কথা মানে মাসে মাসে সুদ দিয়েছি আমরা 12 বার, 12 মাসে 12 বার সুদ দেওয়া হয়েছে।
সাপ্তাহিক, স্যার দেখা যাচ্ছে না নাকি? সাপ্তাহিকও বলা থাকতে পারে। সাপ্তাহিক হলে 52 সপ্তাহে 1 বছর, 52 বার সুদ দেওয়া হয়েছে, তাহলে এম এর মান সমান সমান 52। যদি থাকে এখানে দৈনিক, তাহলে আমি উপরে দেখাচ্ছি, দৈনিক যদি বলে সুদের হার দৈনিক ভিত্তিতে দেওয়া হয়েছে, তখন আমরা দেখব সুদে এম সমান সমান কত হতে পারে। দৈনিক প্রতিদিনই সুদের হারটা গণনা করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই 365 দিনে 1 বছর, তাহলে দিন ভিত্তিক হলে 365 বা 360 দিয়েও আমরা করতে পারি। অঙ্কের ক্ষেত্রে 360/365। এই হলো এম এর মান। প্রকৃত সুদের হার যখন আমরা নির্ণয় করব অথবা চক্রবৃদ্ধির অঙ্ক যখন আমরা করব সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে, তখন আমরা এম এর মানগুলো কী কী ভাবে আসতে পারে আমাদের সামনে, কি কি ভাষায় আসতে পারে, ভাষাগুলো দেখে নিলাম এবং মানগুলো কত কত হতে পারে সেগুলো আমরা জেনে নিলাম। এখন তাহলে আমরা উদাহরণে চলে যাই। উদাহরণের মাধ্যমে সূত্রের প্রয়োগ করে আমরা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আমি একটা অঙ্ক উঠাই। শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত? ভবিষ্যৎ মূল্য কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত? তাহলে এখান থেকে আমরা যা যা লাগবে সূত্র অনুযায়ী সেটা আমরা বের করে নেই। এখানে খেয়াল করো, প্রথমে 10% দেওয়া আছে। এটা কি? 10% হলো ইন্টারেস্ট রেট দেওয়া আছে। তাহলে আই সমান সমান আমাদের 10% বর্তমান 100 টাকার, বলছে বর্তমান 100 টাকার। এখানে তাহলে কি দেওয়া আছে? বর্তমানের 100 টাকার মূল্য দেওয়া আছে, তাহলে বর্তমানে দেওয়া আছে। এখানে ভবিষ্যৎটা বের করতে বলছে, আমাদের বর্তমানে টাকাটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য 100। দেখো নাম্বার অফ ইয়ার কয় বছরের জন্য করা হয়েছে, এটা কয় বছরে বের করতে বলছে সুদের হার, আমাদের 5 বছরের সুদের হার বের করতে বলছে। তাহলে এন সমান সমান 5। তাহলে আবার খেয়াল করো, ভবিষ্যৎ মূল্য কত? তাহলে আমাদের কি লাস্টে অঙ্কটা কি করতে বলেছে, কি বের করতে বলছে? ভবিষ্যৎ মূল্য কত? তাহলে অবশ্যই এখানে এফবি সমান সমান হোয়াট, মানে ভবিষ্যৎ মূল্যটা দেওয়া নেই, সেটাই আমাদেরকে বের করতে হবে। তাছাড়া বাকি তিনটাই দেওয়া আছে। তাহলে এফবি সূত্রটা যে লিখে দিয়েছিলাম সেই সূত্র দিয়ে আমরা কাজ করব। এটা সরল সুদে যে অঙ্কটা করেছিলাম, এখানে চক্রবৃদ্ধির কোথাও মাসিক, বাৎসরিক, ত্রৈমাসিক, সাপ্তাহিক কোনো কথাই উল্লেখ নাই। তাহলে এটা অবশ্যই চক্রবৃদ্ধি না, এটা সরল সুদের অঙ্ক হবে এবং সেই আঙ্গিকে আমরা সলভ করব। অঙ্কটা তোমাদের তুলে নেওয়া হয়েছে নিশ্চয়ই। তাহলে আমরা এখন অঙ্ক করি। এবি সমান সমান পিভি 1 + আই এন, এই সবগুলো মান আমরা পেয়েছি। তাহলে 101 দিয়ে করি। আচ্ছা, 1 যোগ ইন্টারেস্ট রেট বলেছে 10%। এখানে খেয়াল করো, একটা প্রথমেই বলা দরকার ছিল, এই অঙ্ক মানে ফিনান্স ও ব্যাংকিংয়ের অঙ্ক সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব নয়। তোমাদের অঙ্ক করার সময় অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা থাকতে হবে হাতে। এখানে পাওয়ার বের করতে হবে আমাদের, পাওয়ার বের করতে হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবেই না। তো এখানে আগে আমরা 10%টাকে ভেঙে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা সহজ উপায় এখানে শেখাতে যাচ্ছি তোমাদেরকে। আমরা অনেক সময় করি কি, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা অনেক সময় আগে করে নিই, তারপরে 100 দিয়ে গুণ দিই। এটা কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে একবারেই সেই অঙ্কের অ্যান্সারটা এক বাটনেই আমরা বের করতে পারবো। আমাদের অহেতুক সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা খেয়াল করো এখানে যে 100 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে 1 যোগ
0.10 সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম পাওয়ার 5। দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা তোমরা, দেখো খেয়াল করো অ্যান্সারটা একবারই চলে আসছে। আমাকে হয়তো 2-3 লাইন লিখে বাড়ানোর দরকার নেই। তবুও তোমাদের সুবিধার জন্য যদি বলো তাহলে আমি এটা ভেঙে আবার দেখাতে পারবো। এটাকে জাস্ট এটার সাথে যোগ করে পাওয়ার দিলেই হয়ে যাবে, বাড়তি আর গুণ করার কোনো প্রয়োজন নেই। 161 পয়েন্ট, এটাই অ্যান্সার। তোমাদের কি বুঝতে কোথাও অসুবিধা আছে? আমার মনে হয় না, তো ইজিলি সব কিছু দেওয়া আছে এবং করার নিয়মটা এত সহজে দেখিয়ে দিলাম, কোথাও বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা। এরপরে আমরা উদাহরণ 2-এ চলে যাব। সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এখানে দেখো সুদের হার 10% হলে ওই আগের নিয়মে ইন্টারেস্ট আমরা বের করে ফেলতে পারবো। 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? তাহলে এখানে কি করতে বলেছে আমাদের? প্রথমে কোনটা চেয়েছে? বর্তমান মূল্য কত। তাহলে আমাদের পিভি সমান ফার্স্টেই হোয়াট মানে নেই, পিভিটাই আমাদেরকে বের করতে বলেছে। ইন্টারেস্টটা দিয়েছে 10% বা 0.1, যেটা বের করে নিয়েছিলাম এর আগেও। এখানে খেয়াল করো 5 বছর পরের 100 টাকা। এখানে কি বলেছে? 5 বছর পরের 100 টাকা। এখন কেন বর্তমানে কত টাকা হবে সেটা বের করতে বলেছে। আজকে কত টাকা? 5 বছর পরে 100 টাকা হবে। তার মানে আজকের ভ্যালুটা নেই, 5 বছর ভ্যালুটা দিয়েছে আমাকে, সেটারই বর্তমান মূল্য আমরা এখন বের করব। তাহলে এফভি সমান 100 বছর দেওয়া আছে 5। তাহলে পিভি যে সূত্রটা ছিল সেটা মনে করো, এভি 1 + I পাওয়ার n। উপাত্তগুলো সব ওখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 100 1 আর একই যোগ 0.105। তাহলে আজকের 62.092 টাকা 5 বছর পরে হবে 100 টাকা। বর্তমান মূল্যটা হচ্ছে, আজকে বর্তমানে যদি আমি 62.5092 টাকা রাখি, 5 বছর পরে সে টাকাটার মূল্য কত হবে? 100 টাকা হবে, যেটা দেওয়া ছিল। এবং প্রেজেন্ট ভ্যালুটা আমাদেরকে বের করতে বলেছিল, তো এই বর্তমান মূল্যটা আমরা বের করলাম। এত টাকার সরল সুদে 62.092 টাকার সরল সুদে 5 বছর পরে আমরা 100 টাকা পাবো। এতক্ষণ আমরা যে দুইটা উদাহরণ দেখলাম, সেই দুইটা উদাহরণ সরল সুদের ছিল। এবার আমরা চক্রবৃদ্ধির হারে কিভাবে সুদের হারটা নির্ণয় করব সেটা এখন আমরা দেখব। শতকরা 13.5%
5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে দশ বছর পরে কত টাকা পাওয়া যাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে? আচ্ছা, এখানে দেখো চক্রবৃদ্ধি কথাটা বলাই আছে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা সরল সুদে না, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। মাসিক বলেছে, এর আগে আমি মাসিক যখন বলেছিল তখন যে চক্রবৃদ্ধি সূত্রে যে এমটা আছে তাহলে কি হতে পারে সেগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে মাসিক হলে কি হতে পারে, মাসে মাসে সূত্রটা দেওয়া হয়েছে, তাহলে 12 মাসে 1 বছর 12 বার চক্রবৃদ্ধি হয়েছে। এখানে দেখো শতকরা ইন্টারেস্ট এখন আমরা বের করি যে কি কি দেওয়া আছে, উপাত্তগুলো দেখে নিই। তাহলে এখানে পিভি সমান সমান বর্তমানের 50,000 টাকা 10 বছর পরে কত টাকা হবে সেটা বলেছে। তাহলে বর্তমানের কত টাকা? 50,000 টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা। তারপরে আই সমান সমান ইন্টারেস্ট দেওয়া আছে কত? 13.5%। এই ইন্টারেস্ট রেটটা কত দেওয়া আছে এখানে? 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে। তাহলে মাসিক বলেছে যেহেতু কথাটা, তাহলে মাস হচ্ছে 12 মাসে 12 বার চক্রবৃদ্ধি হয়েছে। কত বছর পরে পাবো আমরা? 10 বছর পরে কত টাকা পাবো বলেছে, আর 10 বছর পরে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয়